হ্যালো বন্ধুরা, আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা যুদ্ধ। মালতীদি তার টোল খাওয়া গালে আরও টোল ফেলে চাপা হাসি হেসে বলে, নতুন বউয়ের অনারে পিকনিক করছিস? বেশ বেশ, শুনে প্রাণে বড় আনন্দ পেলাম রে। কি কালেই আমরা বিয়ে করেছিলাম। তা যাক, আমাদেরও যেতে বলছিস? মানে তোদের জামাইবাবুকেও? মালতীর মামাতো ভাই সমীর, যে নাকি এই পিকনিকের আয়োজক, সে প্রশ্নে প্রায় রেগে উঠে প্রতি প্রশ্ন করে, না তো কি জামাইবাবুকে বাদ দিয়ে তোমায় একা? সমীর সবে এইমাত্র বিয়ে করেছে, অতএব তাকে এখন উদার মুক্তহস্ত আর বিশ্বপ্রেমী হতে হয়েছে। জ্যাঠতুতো খুড়তুতো মিলিয়ে যেসব গাদা গাদা বোন আর বৌদির সম্পর্কে এ যাবৎ উৎসাহের কোনো চিহ্ন দেখা যায়নি সমীরের, তাদের সব্বাইকে জুটিয়ে নিয়ে বিয়ের অষ্টমঙ্গলার মধ্যেই মহোৎসাহে দুদিন সিনেমা আর একদিন মুক্তাঙ্গনে থিয়েটার দেখানো হয়ে গেছে। আবার এখনই পিকনিকের তোড়জোড়। পিকনিক তো আরও ব্যাপক ব্যাপার, কিন্তু সে ঝুঁকি সমীর স্বেচ্ছায় মাথায় নিয়েছে এবং কন্যাদায়ের মতোই এবারই ওবারই নিমন্ত্রণ করে বেড়াচ্ছে। আসল কথা, বিয়েবাবুর যে ছুটিটা নেওয়া হয়েছিল তার এখনও দিন 4-5 মাত্র হাতে আছে। এতে মধুচন্দ্র যাপনে যাওয়ার প্রশ্ন ওঠে না, অথচ একটা কিছু না করলেও মন উঠছে না। ছুটিটা বরবাদ যাবে কেন? তার শেষ মিনিটটি পর্যন্ত নিংড়ে নিংড়ে সুখের সুধাবিন্দু আহরণ করে নিতে হবে না? অবশ্য সে আহরণের আরও অনেক বেশি রিফাইন পদ্ধতি ছিল, আছে, কিন্তু সমীরদের জন্য ছিল না, নেই। সমীরদের বাড়ি এমন নয় যে সেই রিফাইন্ড পদ্ধতিকে সমর্থন করবে। ওদের পরিবার এখনও বিগত যুগের নীতিতে বিশ্বাসী। পারিবারিক কোনো ব্যাপারে সমবেত সঙ্গীতের তাল না উঠলে ওরা আহত হয়। তাই সমীরকে পিস্তুত দিদির দরবারেও এসে আবেদন জানাতে হচ্ছে। আবেদন আর কিছু না, আমাদের আনন্দে যোগ দিয়ে আমাদের বাধিত করো। অবশ্য মালতীদি সম্পর্কে সমীরের মনোভাব দায়সারা নয়, বরং রীতিমতো উচ্চ। আসার আগে নতুন বউকে সে বিশদ বুঝিয়েও এনেছে। মালতী দিদি, ও একাই 1000, যা জমাতে পারে দারুণ, তেমনি করিতকর্মা। মালতীদি গেলে একাই পিকনিকের সব কিছু ম্যানেজ করে ফেলতে পারবে। আর যা সাংঘাতিক ভালো রান্না না মালতীদির, বলে বোঝানো যায় না। নতুন বউ এই উচ্ছ্বাসকে কী চক্ষে দেখতো কে জানে, তবে মালতীদির বয়সটা জেনে ফেলে বোধহয় নিশ্চিন্ত আছে। সমীরের থেকে অন্তত বছর 10-এর বড় মালতীদি। পিকনিকে গিয়ে একাই সব কিছু ম্যানেজ করতে পারে এমন একজন বয়স্কা মহিলা সুবিধাজনক। অন্যদিকেও মহিলাটিকে সুবিধের খাতায় বসানো চলে। আরও যেসব দাদা বৌদি, দিদি জামাইবাবু, শালি শালিপতি বা শ্যালক শ্যালকপত্নীর সঙ্গ প্রার্থনা করা হয়েছে, সকলেরই সঙ্গে কিছু না কিছু সাঙ্গপাঙ্গ আছে, যারা পিকনিক পার্টির দলবৃদ্ধি করতে যাবে। মালতীদিদের কোনো সৈন্যবাহিনী নেই, ওরা মাত্র 2জন। তা ওই 2জনের মধ্যেও আবার একজনকে বাদ দেওয়ার কথা বলছে মালতীদি? পাগল নাকি? সেই জনটিই কি ফেল না? জামাইবাবুর গুণ কি কম? জামাইবাবু দাবায় ওস্তাদ, তাসে পটু, আড্ডায় 1 নম্বর। তার উপর আবার হাত দেখতে জানে, ম্যাজিক দেখাতে পারে। এসব গুণ মজলিসের পক্ষে আদর্শ গুণ। অতএব সমীরকে বলতেই হয়, পাগল নাকি? মালতী তার স্পেশাল হাসি হেসে বলে, পাগল নাকি? তোর জামাইবাবুর সঙ্গে ঘর করতে করতে শুধু পাগল কেন, বদ্ধ উন্মাদ হয়ে বসে আছি। সে কথা যাক, ভাবনা তোদের নিয়ে, নতুন বউ নিয়ে আমোদ আহ্লাদ করতে যাচ্ছিস তাই বলা। তোদের জামাইবাবু পুরো পার্টিটাকেই না পাগল করে ছাড়ে। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের শোনাবো বুদ্ধদেব গুহর লেখা খেলনা। শেষের বাসটি চলে গেল ইম্ফলের দিকে। চৈতি বারান্দায় দাঁড়িয়ে জানালা দিয়ে দেখল। দেয়ালে ঝোলানো আয়নায় মুখটি একবার দেখল, আলতো করে মুখে একটু পাউডারের প্রলেপ বুলালো। তারপর কোণে দেখা আলোয় বড় করে দগদগে একটি সিঁদুরের টিপ পড়ল। রুদ্র ওদের বাড়ির লাগোয়া ব্যাচেলার্স মেসে তাস খেলতে গেছে। সেখানে তক্তপোষের ওপর ঝুঁকে পড়ে বসে ওরা নিশ্চয়ই তাস খেলছে,
কাপের পর কাপ চা খাচ্ছে, সিগারেটের পর সিগারেট খাচ্ছে। ঘরটিকে এতক্ষণে আস্তাকুঁড়ো করে তুলেছে। ছেলে মাত্রই নোংরা, তার উপর অতজন কম বয়সী ছেলে যদি একসঙ্গে থাকে। আজ শনিবার, মনে পড়ল চৈতির। মনে যে এখনো পড়ে, এটাই আশ্চর্য। এই বার্মা সীমান্তের অজ্ঞাত শেষ গ্রাম মোড়েতে ক্যালেন্ডারের কী বা দাম। পুরো কায়স্থ কোম্পানির চাকরি করে রুদ্র। পাশের মেসের সকলেই তাই করে। জঙ্গলে থেকে কাঠ কাটায়, হাতি দিয়ে বইয়ে আনে, মোড়ের চেরাই কলে কাঠ চেরাই হয়, তারপর লরি বোঝাই হয়ে চালান যায়, প্যানেল হয় ইম্ফল। চৈতি এখন সকাল সন্ধ্যায় রান্না করে, তারপর সন্ধ্যের পরই খেয়ে দিয়ে ঘুম দেয়। বিয়ের পরপর বেশ লাগতো। এমন নিরালা নির্জন জায়গা, সমাজ নেই, লৌকিকতা নেই, শুধু পাখির ডাক, বাঘের ডাক আর অবিচ্ছিন্ন অবকাশ। নিজের স্বাধীনতার সংসারে নানা রকম মজাও ছিল তখন। ভারত বার্মা বর্ডারের চেকপোস্টের সকলের সঙ্গে ভাব সকলের। দিব্যি সেই নো ম্যানস ল্যান্ডের নদীটির উপরের সাঁকো পেরিয়ে বার্মার গ্রাম তামুতে চলে যেত। স্বচ্ছ রঙিন নাইলনের জামা পরা বর্মী মেয়েদের সঙ্গে ইশারায় কথা বলতো। ওরা ফানুসের মতো হাসিতে ফুলে ফুলে উঠত, ফুলের মতো মুখে ওরা মুখরা হয়ে উঠত। কাঠের প্যাগোডাতে গিয়েও মাঝে মাঝে বেরিয়ে আসতো। তারপর ভারতের এলাকায় ফেরার পথে পাঞ্জাবি ব্যবসাদারদের দোকান থেকে সস্তায় টুকিটাকি কিনে ফিরত। না পাসপোর্ট, না ভিসা, না এত কড়াকড়ি ছিল। কয়েক বছর আগের দিনগুলোই ভালো ছিল। এখন আর কোনো মজাও নেই। চৈতির জীবনের সব মজাই যেন শেষ হয়ে গেছে। রুদ্র যে মাইনে পায়, তাতে কোনো মজার খেলনা তৈরি করতে রুদ্র মোটে সাহস পায় না। ওরা খালি ঘুমোয়, ঘুম ভেঙে ওঠে, খায়, রোজগার করে, আবার ঘুমায়। চৈতি অনেকবার হাবে ভাবে বুঝিয়েছে, কিন্তু রুদ্র খেলনা পছন্দ করে না, খেলাও না। মাঝে মাঝেই বড় ক্লান্তি লাগে চৈতির। প্রথম যেদিন রমা পিসির সঙ্গে এখানে বেড়াতে আসে, ওরা পাহাড়ের উপরের মোড়ে ডাকবাংলোতে ছিল। সে রাতে পিসেমশাইয়ের গাড়ির পেট্রোল ট্যাঙ্ক ফুটো হয়ে গেছিল। পিসেমশাইয়ের সহপাঠী পুরকায়স্থ সাহেবের কর্মচারী রুদ্র চ্যাটার্জির ডাক পড়েছিল তখন সে বাংলোয়। সেদিনও এমনি কোণে দেখা আলো ছিল আকাশে। খাকি শর্টস পরনি এবং খাকি হাফশার্ট গায়ে চটপটে সপ্রতিভ স্বাস্থ্যবান রুদ্র বাংলোর বারান্দার সামনে এসে দাঁড়িয়েছিল। পাহাড়ের পটভূমিতে সেই শেষ বেলায় কী যে দেখেছিল জানে না চৈতি, কিন্তু মুখে কিছু বলতে পারেনি। শুধু ওর হৃদয়টি একটি ঝিনুক ঝিঝির মতো ঝুমুর ঝুমুর করে বেজেছিল। তারপর যা হয়ে থাকে তাই হয়েছিল। ইম্ফলে বেড়াতে আসা কলকাতার মেয়ে এই মোড়ের বাংলোয় মরতে চেয়েছিল, মরে গেছিল, তাকে কেউ বাঁচাতে পারেনি। এখন সূর্য ডুবে গেছে। সেপ্টেম্বর মাস। সারাদিন নীল আকাশে সোনালি রোদ সাঁতার কেটে কেটে বিকেলে হাঁপিয়ে বেড়ায়। ঝুরু ঝুরু করে সজনে পাতায় দোল দিয়ে হাওয়া বয়। গেটের কাছের আমলকি গাছটা সারাদিন মুচুর মুচুর করে পাতা ঝরায়। শেষ বিকেলে দাঁড় কাকটা চ্যাগরের ওপর বসে বসে শুদ্ধ গাতে কা 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 করে গান গায়। মণিপুরি মেয়েরা খোলের তালে তালে বাড়ির উঠোনে উঠোনে পুং চোলম কিংবা থৈবি খাম্বার নাচ নাচে। ওদের গানের সুর দেখতে দেখতে কার্তিক মাসের কুয়াশার মতো সন্ধ্যের পর সমস্ত মোড়ের আকাশ বাতাস ভরে তোলে। সুরের সুরেলা চাঁদোয়ার মতো মোড়ের আকাশে ওদের গান আর খোলের শব্দ ভেসে বেড়ায়, দুলতে থাকে। বেশ লাগে। ময়দা মাখতে মাখতে কি প্রেশার কুকারে মাংস চড়িয়ে বসে বসে চৈতি ওর কলকাতার জীবনের কথা ভুলে যায় যে ইচ্ছে করলে ও আজকে বালিগঞ্জ পাড়ার কোনো এক্সিকিউটিভের স্ত্রী হতে পারত। এই সময় আলো ঝলমল রাজবিহারী অ্যাভিনিউতে ছোকরা চাকরকে সঙ্গে নিয়ে স্লিভলেস ব্লাউজ পরে শপিংয়ে বেরোতে পারত। এখন ওর মনে হয় ও যেন বরাবর এই মোড়েতেই ছিল, মোড়েতেই ও বড় হয়েছে, মোড়েতেই ওর মরণ হবে। এমন সময় ঝড়ের বেগে রুদ্র ঘরে ঢুকেই বলল, আকাশের দিকে তাকিয়ে কী ভাবছিলে? খাবার দাবার কিছু আছে? চৈতি হেসে বলল,
দাঁড়াও, একটু বসো ইজি চেয়ারে, আনছি। ওসব বসা টসার সময় নেই আমায়। আমায় এক্ষুনি খেতে যেতে হবে। কোথায় যাবে? তা দিয়ে তোমার দরকার কি? দরকার নেই? না, দরকার নেই। যাচ্ছি আমাদের ব্যাডমিন্টন ক্লাবে, মিটিং আছে। চৈতি মুখ নামিয়ে বলল, বেশ। অল্পক্ষণের মধ্যে জামা কাপড় বদলে রুদ্র বেরিয়ে গেল। যাবার সময় বলে গেল, আমার জন্যে আবার বসে থেকো না খাবার নিয়ে, প্রেম দেখাবার জন্যে, বলেই বেরিয়ে গেল। চৈতি নিজের মনে মনে বীর করে বলল, প্রেম আমার আর নেই। চৈতি জানে রুদ্র কোথায় গেল এখন। প্যালেলের রাস্তায় কিছু দূর গিয়ে ডান দিকে জঙ্গলের মধ্যে একটি শুঁড়িখানা আছে। ওর মণিপুরি ঠিকে ঝিয়ের কাছে সব শুনেছে চৈতি। বাঁশের বেড়া দেয়া ঘর, মোষের শিঙের মতো বিনুনি বাঁধা মোটাসোটা খাসিয়া মেয়ে আছে ওখানে দুটি, তাদের দেখতেও নাকি মোষের মতো। তাছাড়া বর্বি মেয়েও আছে একটি। রুদ্ররা সেখানে যায়, সস্তায় দেশি মদ খায়। মেয়েগুলোর সঙ্গে কি করে না করে জানে না চৈতি, ভাবতেও পারে না, ভাবলেও ওর গা বমি বমি করে। এই জঙ্গলে এসে বোধহয় হেরে গেছে চৈতি। যে জঙ্গল পাহাড়কে ভালোবেসে ও এখানে একদিন এসেছিল, সেই জঙ্গল পাহাড়ই ওকে হারিয়ে দিয়েছে। ওর ঘরের মানুষকেও বেঁধে রাখতে পারেনি। রুদ্রকে নতুন কিছু দেবার মতো কিছু আর বাকি নেই চৈতির। চৈতি নিঃশেষে ফুরিয়ে গেছে। ওরা যদি দুজনে মিলে একটি হাসি খুশি গাবলু গুবলু ঝুমঝুমি বানাতো, তবে হয়তো এমন হতো না। তবে হয়তো এমনি সব সন্ধ্যাবেলায় ওরা বসে বসে সেই ঝুমঝুমি বাজাতো, তাকে নাড়াচাড়া করতো, তার কথা বলা, তার চোখ চাওয়া নিয়ে আলোচনা করতো। কিন্তু একা একা তো চৈতি কিছুই করতে পারে না। একলা একলা তো কেউ খেলনা করতে পারে না। মাঝে মাঝে ও মনস্থির করে ফেলে, ভাবে পরদিনই ভোরের বাসে ফিরে চলে যাবে ইম্ফল, সেখান থেকে কলকাতা। যাবে না তো কি? এখনও কি সেই শরৎচন্দ্রের যুগে আছে? নাকি ও কাঁদতে বসবে? কান্নাকাটি নয়, ঝগড়াঝাটিও নয়, সোজা বেরিয়ে যাওয়া এক বস্ত্রে বাড়ি থেকে। কিন্তু পারল কই? ভাবল তো কতদিন। যখন ভোরবেলা ঘুম ভেঙেছে, দেখেছে অসহায়ের মতো রুদ্র পাশে শুয়ে আছে, তার কোমরের ওপর দিয়ে ডান হাতটি মেলে দিয়েছে। রুদ্রের লজ্জা নেই, ভয় নেই, গ্লানি নেই। তবু রুদ্রর হাত ঠেলে সরিয়ে দিয়ে চৈতি উঠে দাঁড়িয়েছে। দাঁড়াতেই ভোরের মিষ্টি হাওয়া গায়ে লেগেছে। সকালের শুকতারাটি স্নিগ্ধ নীলাভ দুটিতে ওকে রোজকার মতো সান্ত্বনা দিয়েছে। বাগানের বুলবুলিরা রঙ্গনের ডালে চুলবুল করে উঠেছে। ও সব ভুলে গেছে, শুধু মনে হয়েছে রুদ্র এখনই বেরিয়ে যাবে কাজে। বেচারা কত মাইল পথ হাঁটে, পায়ে হেঁটে হাতির পিঠে যাবে কে জানে। সব রাগ ভুলে গিয়ে তাড়াতাড়ি চায়ের জল বসাতে গেছে চৈতি। কিন্তু আর নয়। আজও সত্যি সত্যি প্রতিজ্ঞা করে ফেলল, আর নয়। লজ্জাহীনেরও লজ্জা আছে। সেই লজ্জার সীমাও তার পেরোনো হয়ে গেছে। আজ একটা হেস্তনেস্ত করবে সে। হেস্তনেস্ত মানে চেঁচামেচি নয়, কাল ভোরের প্রথম বাসেই চলে যাওয়া। কোনো বন্ধন নেই চৈতির রুদ্রর সঙ্গে। একদিন মা বাবার সঙ্গে যেমন ঝগড়া করে রুদ্রর হাত ধরে চলে এসেছিল এই পাহাড় জঙ্গলে, আজ আবার রুদ্রর সঙ্গে ঝগড়া করে মা বাবার কাছেই ফিরে যাবে। মা বাবার কাছে আবার লজ্জা কি? কিন্তু সত্যিই কি লজ্জা নেই? মাকে সে কী করে বলবে যে যাকে ভালোবেসে সে মা বাবাকে দুঃখ দিয়ে এই বার্মা সীমান্তে এসে অতি দিন যাপন করছে, সেই রুদ্রই তাদের সুগন্ধি চৈতিকে সাজবেলাতে এক ঘরে রেখে মোষের মতো চেহারার দুটি পাহাড়ি মেয়ের সঙ্গে সময় কাটাতে যায়? এ কথা কী করে, কোন মুখে সে বলবে? না না, তার চেয়ে ইম্ফলে গিয়ে লোকটাক লেকে ডুবে মরবে। নইলে মোড়ে ডাকবাংলো থেকে নিচের পিচের রাস্তায় ঝাঁপ দেবে। যাই করুক, কাল সকালে ও কিছু একটা করবেই। রাত কত হয়ে গেছে জানে না চৈতি। বাইরের ফিকে জ্যোৎস্নাও ওর মতো খেলাহীন একাকিত্বে বেদনাতুর স্তব্ধ হয়ে রয়েছে। প্রহরে প্রহরে শেয়াল ডাকছে, আর নিঝুম নদীর পাশে পাশে মাঝে মাঝে একটি হায়না হা 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 করে ওর ব্যথার বুক কাঁপিয়েছে। ছেলেদের মেসের কমন পেট ভালুকের বাচ্চাটি মাঝে মাঝে কুক 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 করে উঠেছে। ওর বোধহয় ভয় করছে, কিংবা জ্বর আসছে চৈতির মতো। চেয়ারে বসে বসেই চৈতি ঘুমিয়ে পড়েছিল।
ঝিঝিগুলো ঝিঝির ঝিঝির করে বাইরে বসে ওকে পাহারা দিচ্ছিল। এমন সময় দরজায় হঠাৎ ধাক্কা শুনে চৈতির ঘুম ভেঙে গেল এবং সঙ্গে সঙ্গে দরজার পাশের খোলা জানালা দিয়ে টর্চের তীব্র এক ঝলক আলো ওর মুখে এসে পড়ল। ধড়মড়িয়ে উঠে দাঁড়িয়ে চৈতি ভীষণ ভয় পেল। অত ভয় ও এখানে এসে এর আগে কোনোদিন পায়নি। চৈতি কথা বলতে পারল না। এমন সময় রুদ্র জড়ানো জড়ানো গলায় বলল, দরজা খোলো। ও দরজা খুলেই রুদ্রর বুকে আছড়ে পড়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো। প্রথমে ও যে ডাকাতের হাতে পড়েনি এই ভেবে চৈতির আনন্দ হয়েছিল। পরক্ষণে ও যে ডাকাতের হাতেই পড়েছে এইটা জেনেই ওর কান্না পেয়ে গেল। ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো রুদ্রের বুকে মুখ রেখে। রুদ্র ওকে সবল হাতে ধরে ওর সামনে দাঁড় করালো, তারপর টর্চের আলোটা আবার চৈতির মুখের সামনে ধরল। রুদ্র দেখল চৈতির দু চোখে জল এবং গাল বেয়ে ধারা নেমেছে। টর্চটা খাটে ছুঁড়ে ফেলে রুদ্র চৈতিকে এমন জোরে জড়িয়ে ধরল যে চৈতির মনে হলো ওকে আজ রুদ্র গুঁড়িয়ে ফেলবে। ফুরিয়ে যাওয়া একটি দেশলাইয়ের বাক্সের মতো ওকে আজকে ভেঙে ফেলবে। চৈতির সবকটি আগুন জ্বালানো কাঠি বুঝি শেষ হয়ে গেছে। ও ফাঁকা ফাঁকা দেশলাই। কি করছো? লাগছে যে, তার চেয়ে আমাকে একেবারে মেরে ফেলো। রুদ্র তাকে ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিয়ে বলল, খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। আশ্চর্য! তবু সে কাঁপা কাঁপা হাতে রুদ্রর জন্য খাবার বাড়ল এবং খেতে বসার জায়গায় করে দিল। রুদ্র হাত মুখ ধুয়ে এসে খেতে বসল। তোমার? আমি খাবো না, তোমার ঘাড় খাবে। ভদ্রভাবে কথা বলো। কথা যেভাবেই বলি না কেন। অর্ডার? হ্যাঁ, অর্ডার। বলে রুদ্র জোর করে চৈতিকে পাশে টেনে বসালো। নিজে হাতে এক গ্রাস ভাত মাংসের ঝোল দিয়ে মেখে চৈতির মুখে তুলে দিয়ে বলল, খাও। কথা না বলে ও লক্ষ্মী মেয়ের মতো নিঃশব্দে খেতে লাগলো। তখনও ওর চোখ বেয়ে জল গড়াচ্ছে। রুদ্রর মনে মনে কি হলো যে সেই জানে। রুদ্র জড়িয়ে জড়িয়ে বলল, তুমি আমার ওপর রাগ করেছো? আমি কি তোমার ওপর রাগ করতে পারি? আমি তো তোমার খেলনা ছাড়া আর কিছু নই। আমাকে কি তুমি মানুষ বলে মনে করো? রুদ্র খাওয়া থামিয়ে চৈতির দিকে চেয়ে রইল অনেকক্ষণ। তারপর চোখ বড় বড় করে বলল, এই শোনো। চৈতি ভাত মুখেই বলল, কি? রুদ্র বলল, বলছি, আগে মুখের ভাত খেয়ে নাও। চৈতি তাড়াতাড়ি ভাত গিলে ফেলে বলল, কি? রুদ্র এঁটো মুখে ওর জল ভেজা গালে একটি সশব্দ অভদ্র চুমু খেয়ে বলল, আমরা না আজকে খেলনা গড়ব। চৈতির ভেজা চোখে আগুন জ্বলে উঠল। ও বলল, মিথ্যুক? রুদ্র বলল, সত্যি, মিথ্যে কথা নয়, সত্যি। কাঁদতে কাঁদতে চৈতি ফিক করে হেসে বলল, আমি বিশ্বাস করি না। প্রত্যয় ভরা গলায় রুদ্র বলল, বিশ্বাস করো না? আচ্ছা, তাড়াতাড়ি খাও। কিন্তু আর খেতে পারল না চৈতি। থরথর করে ওর সমস্ত শরীর কাঁপতে লাগলো। ও ভাবতে পারছিল না যে ওরা দুজনে সত্যিই খেলনা গড়বে, ওদের দুজনের খেলনা। ও বলল, তুমি আমার ভাগেরটাও খাও। বলেই মাংসের বাটিটা উপর করে রুদ্রর পাতে ঢেলে দিল। রুদ্র বলল, এখনও খেলনার শখ গেল না খুকি? তুমি এখনও কচি খুকি। রুদ্রর রুক্ষ চোখে ওর পেলব চোখ মেলে চৈতি বলল, তুমি ভীষণ অসভ্য। বলেই খাবার জায়গা ছেড়ে উঠে গিয়ে হাত মুখ ধুয়ে আনন্দে অস্থিরতায় বিছানায় ঝাঁপিয়ে পড়ে দু হাত দিয়ে একটি কোলবালিশকে আছলে সে আঁকড়ে শুয়ে পড়ল। রুদ্র খাওয়া শেষ করে উঠে লণ্ঠনের শিখাটি কমিয়ে দিয়ে পাশে বসে একটি সিগারেট ধরালো। ফস করে দেশলাইটি জ্বালল। লালে মেশা আগুনের অসংখ্য আঙুলগুলি দেয়ালে দেয়ালে কথাগুলি নেচে গেল। চৈতি মুখ ফিরিয়ে সে আগুনের দিকে চাইল। ওর চাতক মনের চোখের সামনে সাড়ে সাড়ে শত শত নীল দেশলাইয়ের দেওয়ালি দারুণ দম্ভে দপদপিয়ে উঠল। চৈতির মাথার মধ্যে ছোটবেলার মিষ্টি ভাবনাগুলি ঝিনুক ঝুনঝুনির মতো কোনো অদৃশ্য সেতারের ঝালায় ঝরতে লাগলো। ললিপপ, লাল নীল দেশলাই, খেলনা, শিউলি ফুলের গন্ধ, মায়ের চোখের চাউনি সব একে একে সাড়ে সাড়ে ওর মাথায় ভিড় করে এলো। চৈতির মনে হলো এই শারদ রাতে শুয়ে শুয়ে ও কোনো স্নিগ্ধ সুগন্ধি স্বপ্ন দেখছে। রুদ্র হ্যারিকেনটা নিভিয়ে দিল। একদল নরম তুলতুলে সাদা বেড়ালের মতো শরতের জ্যোৎস্না আমলকি গাছের ডাল বেয়ে জালনা গলে ঝুপঝুপিয়ে খাটে এসে নামল। টিনের চালে চৈতি শিশির পড়ার শব্দ শুনতে পেল। টুপ
চুপ। পাশে শুয়ে রুদ্র কি যেন বলতে যাচ্ছিল। ওর ঠোঁটে আঙুল ছুঁয়ে চৈতি ফিসফিসিয়ে বলল, চুপ চুপ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসি।